সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শত বছরের পুরনো প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের টাকা নিয়ে চলছে ৯/৬। এমন অভিযোগের অনুসন্ধানে নামলে সহায়তার জন্য এগিয়ে আসেন এতিমখানারই এক কর্তা। কিছুটা দ্বিধায় অনুসন্ধানী দল, কোথায় যেন একটু খটকা লাগে। চলতে থাকে জানার চেষ্টা, এক পর্যায়ে সর্ষের মধ্যে সন্ধান মেলে ভূতের। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সর্ষের ভূত তাড়াবে কে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী, দুর্নীতি দমন কমিশন। আছেন আমার সহকর্মী সালাউদ্দিন সুমন। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। যমুনা নদীর উপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু। উন্মোচিত হবে যোগাযোগের নতুন দিগন্ত। আমূল পরিবর্তন আসবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে। রাজধানীর কাফরুলে গৃহবধূকে কুপিয়ে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ। অভিযুক্ত সৎ ছেলে পলাতক। কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় আগুন, মা মেয়ে দগ্ধ। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী। স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন, প্রতিবাদী নানা কর্মসূচি। স্কুলের ফলক থেকে জিয়াউর রহমানের নাম অপসারণ করায় নতুন নামে কালি লেপটে দিল বিএনপি। ইশরাকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, আন্দোলনের হুঁশিয়ারি। এবং বাবা মা থাকলেও এতিম সাজিয়ে প্রতারণা। আত্মসাতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় হাতিয়ার হতদরিদ্র শিশুরা। দর্শক, শিরোনাম দেখছিলেন, বলছি আজকে আলোচনা শিরোনাম সর্ষের ভূত তাড়াবে কে। তার আগে বলতে চাই সর্ষের মধ্যে ভূতের সন্ধান কিভাবে মিলল। শুরুতে যেমনটা বলছিলাম, আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের টাকা ৯/৬ করা হচ্ছে, আত্মসাৎ করা হচ্ছে, এসব জানার চেষ্টা করেছিলেন। সে জানতে গিয়েই সন্ধান মিলেছে সর্ষের মধ্যে ভূতের। কি সেই সর্ষের ভূত, আমরা সুমনের রিপোর্টটি দেখলেই জানতে পারবো। রাজধানীর আজিমপুর এলাকায় শত বছরের পুরানো স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় গড়ে উঠেছে বহুতল এই ভবনটি। এতিমখানার সেই সময়ের পরিচালনা কমিটির সাথে যোগসাজশে কনকর্ড এই ভবনটি নির্মাণ করলেও পরবর্তীতে আইনি লড়াইয়ে বিশাল এই সম্পত্তির মালিক হয়ে যায় এতিমখানা। ভবনটি এতিমখানার কাছে এখনো বুঝিয়ে দেয়া না হলেও প্রভাব বিস্তারের মাধ্যমে এই সম্পত্তি গ্রাস করতেই একটি চক্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে এই চক্রটি বছরের পর বছর ধরে আত্মসাৎ করে যাচ্ছে এতিমখানার দোকানপাট বরাদ্দ ও দানের লাখ লাখ টাকা। এতিমদের সম্পদ কিভাবে ৯/৬ হচ্ছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নামে সময় সংবাদ। কোন কোন খাতে কিভাবে ৯/৬ হয় এতিমদের টাকা, কারা মেরে খায়, সব তথ্য দিয়ে সহায়তা করতে প্রস্তুত এতিমখানার শিক্ষক হারুনুর রশিদ। শুরু হয় সময় সংবাদের অনুসন্ধান। এতিমখানার ভেতরে প্রবেশ করে দেখা যায় সামনের প্রশাসনিক ভবনে চলছে সংস্কার কাজ। মোগল আমলে নির্মিত প্রায় ৪০০ বছরের পুরনো মসজিদও কিছুদিন আগেই সংস্কার করা হয়েছে। এতিমখানার মেয়েদের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক টয়লেট। কিন্তু এসব নির্মাণ কিংবা সংস্কারের বিপক্ষে অবস্থান এখানকার এতিমদের। তাদের ভাষ্য, সংস্কারের মাধ্যমে অপচয় করা হচ্ছে অর্থ। তাদের ন্যূনতম প্রয়োজনও নাকি মেটানো হয় না। আমাদের একটা কিনে নিয়ে আসে ৩৫ টাকা করে, কিন্তু লেখে তারা ৬০ টাকা ৭০ টাকা এরকম করে লিখছে। তো এরকম আরো অনেকভাবেই আমাদের থেকে টাকা মারা হয়। ডোনারদের থেকে টাকা নেয় যে এই মেয়েটা খুব অসুস্থ, তো এখনো টাকা ওঠানো হয় নাই, তো এই জন্য ওর একটু কিছু দেন। তো দেয়, কিন্তু আমাদের পিছনে ওগুলো কোনো ব্যয় করে না, আমাদেরকে টাকা দেয়ও না। এতিমখানার ছেলেদের সীমানা প্রাচীর ও ওয়েটিং রুম তৈরি করা হয়েছে সাম্প্রতিক সময়ে। এ নিয়েও রয়েছে এতিমদের ক্ষোভ। তাদের অভিযোগ, হোস্টেলের কক্ষগুলো সংস্কার না করে খেলার মাঠের জায়গায় ওয়েটিং রুম তৈরি করা হয়েছে টাকা ৯/৬ করার উদ্দেশ্যেই। বয়েজ হোস্টেলের ৩ তলার জরাজীর্ণ দশা দেখে কিছুটা প্রমাণ মেলে অভিযোগের। আমাদের এতিমদের টাকা তারা অপচয় করছে, কিন্তু আমাদের ৩ তলার টয়লেট, একটা টয়লেটের দরজা নাই, কিন্তু এগুলো তারা ঠিক করতেছে না। আমরা বলতেছি যে আমাদের খেলার সরঞ্জাম, তো বলে তোমরা খেলো, তো যদি আমাদের খেলার সরঞ্জামটাই না দেয় তাহলে আমরা খেলবো কোথা থেকে? তবে কর্তৃপক্ষ বলছে বয়েজ হোস্টেলের সংস্কারের জন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে সবকিছু ঠিক করা হবে। এ সংক্রান্ত নথিও দেওয়া হয় সময় সংবাদের হাতে। একটা প্রকল্প আছে যে ছেলেদের হোস্টেলে জানালার গ্রিল লাগানো এবং দরজাগুলো ঠিক করা, মেরামত করা অথবা নতুন করে তৈরি করা, নতুন করে লাগানো। তো আমাদের যে প্রজেক্টের কমিটি আছে সেই কমিটির যাদের ৩ জনকে দায়িত্ব দিয়ে আছে তারা ৩ জনের
হয়তো তারা গাফিলতির কারণে এটা হচ্ছে না। এরপরও বর্তমান পরিচালনা কমিটির কোনো কিছুতেই সন্তুষ্ট নয় জানো এতিমরা। যাদের জন্য নতুন টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে তারা বলছেন এটার দরকার নেই, আবার যাদের টয়লেটের বেহাল দশা তারা বলছেন এটার কেন সংস্কার হয় না। পরস্পর বিরোধী কথাবার্তায় একরকম গোলকধাঁধায় পড়ে যায় সময় সংবাদ। এতিমখানার পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত 19শে নভেম্বর একটি তদন্ত টিম আসে। ওই দিন তদন্ত কাজ শেষে ফেরার পথে এতিম ছেলেরা দল বেঁধে এসে তদন্ত দলের গাড়ি ঘিরে ধরে। এরপর তদন্ত দলকে বয়েজ হোস্টেলের মাঠে নিয়ে গিয়ে নানান অভিযোগ করে। গত 22শে নভেম্বর অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অনিয়মের অভিযোগে আটক করা হয় এতিমখানার শরীরচর্চার শিক্ষক হারুনুর রশিদ ও আবাসিক শিক্ষক ইউসুফ মোল্লা সহ কয়েকজন শিক্ষার্থীকে। অথচ এই হারুনই একসময় দুর্নীতির সকল তথ্য দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছিলেন সময়ের অনুসন্ধানী দলকে। তাহলে কি সর্ষের ভিতরেই ভূত? ঘটনার আরো গভীরে যাওয়ার চেষ্টা সময় সংবাদের। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার অবস্থা। যার বিরুদ্ধে অভিযোগ তার মুক্তির দাবিতে কেন মিছিল নিয়ে মাঠে এতিমরা? আমাকে স্যারের মুক্তি চাই। এই মুক্তি চাওয়ার জন্য স্যার আমাদের হাত তুলছে পুলিশে। পুলিশ আমাদের হয়রানি করছে, আমাদের 4টা ছেলে ধরে নিয়ে গেছে পুলিশে। আমাদের স্যারের মুক্তি চাই। আমাদের প্রতিষ্ঠানে 4টা ভাই আমাদের সাথে আমাদের ধরে নিয়ে গেছে। এর মুক্তি চাই, এর বিচার চাই আমরা। ওই দিন পুলিশের অনুরোধ ও বাধা উপেক্ষা করে এতিমরা মিছিল নিয়ে চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকায়। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তারা এতিমখানার বর্তমান পরিচালনা কমিটির বিলুপ্তি দাবি করে। সন্ধ্যার পর এতিমরা হোস্টেলে ফিরে এলে মিছিলে নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আটক করে পুলিশ। বর্তমান পরিচালনা কমিটির কাছে এসব ঘটনার ব্যাখ্যা জানতে চায় সময় সংবাদ। লাখ লাখ টাকা এটা আমাদের এতিমখানা ফান্ডে জমা পড়ছে না। তো সঙ্গত কারণেই আমরা যখন এদেরকে ধরা শুরু করলাম বা হিসাব চাইলাম, তখন তারা বেঁকে বসলো এবং বর্তমান কমিটির বিরুদ্ধে তারা লিখিতভাবে বিভিন্ন জায়গায় কমপ্লেন করতে লাগলো। তাদের স্টাইল একটাই, যে যখন যে কমিটিকে বা যে প্রশাসনকে পছন্দ হয় না তাদের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করে এবং আন্দোলন করে তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর সময় সংবাদের হাতে আসতে থাকে হারুনের ও সংঘবদ্ধ চক্রের একের পর এক অনিয়ম দুর্নীতির প্রমাণ। এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি জমার খাতা, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন এতিমখানায় যে দান করেন সেটি এখানে তালিকা করে রাখা হয়। এই মুহূর্তে আমি আপনাদের দেখাই যে এখানে জমার পরিমাণ প্রায় দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই বিভিন্ন অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে। দেখুন 10,000, 17,000, 5,000, 5,000, এটিও বিভিন্ন অঙ্কের টাকা, ইভেন এখানে আমি 50,000 টাকা পর্যন্ত দেখছি বিভিন্নভাবে জমা দেওয়া হচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা হলো যে এত টাকা এখানে জমা পড়ে, কিন্তু বছরের পর বছর ধরে সেই টাকা এতিমদের কাছে যায় না। কিভাবে যায় না? দেখুন আমার হাতে যে এই জমা বই দেখছেন, এটি উত্তরা ব্যাংকের একটি জমা বই। এটি খোলা হয়েছে 2009 সালে। 2009 সালের এই জমা বইটি এখন পর্যন্ত শেষ হয়নি, যার কারণে এখানে আমরা দেখছি যে প্রতিদিনই দান আসছে। অথচ সেই দানগুলো যদি দেয়া হতো তাহলে কিন্তু এই জমা বইটি আস্ত থাকার কথা না, এটি শেষ হয়ে যাওয়ার কথা। জমা দেয়া হয় না বলেই কিন্তু এই জমা বইটি শেষ হয়নি। জমা বইয়ের শেষের 3 পৃষ্ঠায় দেখা যায় 2011 সালের পর 2015, 2017 ও 2020 সালে কয়েক বছর পর পর নামমাত্র অর্থ জমা দেওয়া হয়েছে। মসজিদে দানের জমা বইয়েরও একই অবস্থা। আজীবন সদস্যদের আর্থিক দানের একটি বই ছিল, কিন্তু বর্তমান কমিটি সেই বই খুঁজে পাচ্ছে না। শুধুমাত্র কয়েকটি পৃষ্ঠা পাওয়া গেছে বইটির। আজীবন সদস্য যারা, তাদের একটা বই থাকে। আমি এই বইটা অনেক খোঁজ করি, কিন্তু আমি এই বইয়ের কিছুই পাইনি, শুধু 2-3টা পাতা পেয়েছি। একটা বই পুরো উধাও। এতিমখানার বয়েজ হোস্টেলের সাথে রয়েছে মার্কেট। এই মার্কেটের 67টি দোকানের মধ্যে 12টি দোকানের প্রত্যেকটি থেকে জামানত বাবদ 2.5 থেকে 15 লাখ টাকা উত্তোলন করে শিক্ষক হারুনুর রশিদ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতিমখানার ওই কিছু দোকান হারুন তার ওই নিজের মানে কমিটির অনুমতি ছাড়াই স্যার, সে নিজের মাতবরিতে নিজে যে একজন ক্যাডার, এটা পরিচয় দিয়ে মনে করেন সে দোকানগুলি মানুষের সাথে কায়রা নিছে। এই কায়রা নিয়ে দোকানদার এই ভাড়াগুলি বা অ্যাডভান্সগুলি যে নিছে, এগুলি এতিমখানার টাকা জমা দেয় নাই। ওই সাবেক অ্যাকাউন্টেন্ট আর লোক হারুন 2.5 লক্ষ টাকা আমার থেকে নিছে, হারা নিছে।
আর এই দোকানটা আমার টাকা নিয়ে এরপর আপনার নামে ট্রান্সফার করব না, এটুকু আপনার ছেড়ে দিতে হইব, নাহলে আপনার নামে দিব না, অন্যের নামে দিব। তখন তো আমি সাগরে বাসা। অভিযোগ উঠেছে এতিমখানাকে ঘিরে লুটপাটের মাধ্যমে হারুন মালিক হয়েছেন অনেক সম্পদের। ঢাকায় নিজস্ব ফ্ল্যাট ও 2টি বাস রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পুলিশের কাছে তার বিরুদ্ধে দেয়া অভিযোগে। এতিমখানা সূত্র জানিয়েছে 2000 সাল পর্যন্ত এতিমখানার শিক্ষার্থী ছিলেন হারুনুর রশিদ। এরপরও অবৈধভাবে এতিমখানায় অবস্থান করায় 2007 সালে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরও এতিমখানা থেকে চলে যাননি হারুন। সেখানে অবস্থান করে এতিমদের সম্পদ লোপাটের একটি চক্র গড়ে তোলেন তিনি। এই চক্রটি পরিচালনা কমিটিকে পরিচালিত করত বলে অভিযোগ রয়েছে। অর্থ লোপাটে সহায়তা না করায় 2018 সালে চাকরি ছাড়তে বাধ্য করা হয় সেই সময়ের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্টকে। বিভিন্ন দিক থেকে মনে করেন একটা প্রেশার আসা শুরু করলো, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে অনেকে হলো ব্যক্তিগত লাভ দরকার, এরকম করে আমি দেখলাম যে ঠিক আছে, এখানে তো মান সম্মান নিয়ে টিকাটাই কষ্ট করে আমি ওই যে বের হয়ে আসি, আমি চাকরি করবো না, এখানে আমার দ্বারা সম্ভব না। কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চক্রটি দীর্ঘদিন ধরে এতিম পরিচয়ে এমন শিশু কিশোরকে এতিমখানায় ভর্তি করে আসছে যাদের বাবা মা জীবিত রয়েছে। এসব শিশু কিশোরদের বিভিন্ন সময়ে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামানো হয়। এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি অনুসন্ধানে গুরুত্ব দেয় সময় সংবাদ। চলমান সংকটের কারণে ছুটি ঘোষণা করা হলে গত 26 নভেম্বর থেকে এতিমখানা ছেড়ে চলে যেতে থাকে শিশু কিশোররা। যাদের বয়স সীমা পেরিয়ে গেছে, অর্থাৎ 18 বছরের বেশি বয়স হয়েছে, তাদের তালিকা করে এতিমখানা থেকে বের করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। ওই দিন মুক্তা আক্তার নামের এক ছাত্রীকে নিতে আসেন তার অভিভাবকরা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অবাক করা তথ্য। বাবা জি, আর উনি হচ্ছে মা। তাহলে এখানে তো এতিমখানা, তাহলে মুক্তা নাম মেয়ের, মুক্তা তাহলে এতিম হলো কিভাবে? মুক্তা এতিম হয়েছে যার বাবা গেছে, তারপরে আবার বিয়ে বসছি তো সেই জন্য। সেই বাবা। আপনি কি তার আপন বাবা? জি না, হ্যাঁ আপন বাবা না, পরে আবার বিয়ে হয়েছে সেই বাবা। আপনার আপন মুক্তা তো বাবা উনি, হ্যাঁ আপনি না সৎ মা, উনি তো আর আপন বাবা। আমরা তো এটাই জানি, এখন মিথ্যা কেন বলতেছেন? মিথ্যা তো বলা যাবে না আপা। উনি তো মুক্তার আপন বাবা, উনি সৎ মা। বাবা হয়ে বলছেন যে এটা আমার মেয়ে না, এটা কেমন দেখায়? জি, এটা খারাপ দেখায়। তাহলে বললেন কেন? বলেন যে ভুলেছে। পরে মুক্তা আক্তারের সাথে দেখা যায় তার আপন মাকে। তোমার পুরো নাম কি? মুক্তা আক্তার। তোমার তো আব্বু আছে, তাই তো? হ্যাঁ আছে। তোর আম্মু কোনটা? এই যে। হ্যাঁ আমি ওর আম্মু। এ ঘটনার পর এতিমখানার নথি ঘেটে বের করা হয় মুক্তা আক্তারের ভর্তির ফাইল, যেখানে তার বাবা রাজ্জাক শেখকে মৃত হিসেবে দেখানো হয়েছে। আমার হাতে যে নথিতেই দেখতে পাচ্ছেন, এটি মোহনা আক্তার নামের একটি মেয়ে, যে এই এতিমখানায় থাকে, ক্লাস 10-এ পড়ে সে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে এতিম না, তার বাবা ও মা দুজনই রয়েছেন, কিন্তু এখানে কাগজপত্রে লেখা রয়েছে তার বাবা মোহাম্মদ সুমন মৃত, এবং মায়ের কথা, মাকে অবশ্য মৃত দেখানো হয়নি, বাবাকে মৃত দেখে এতিম হিসেবে সে এখানে অবস্থান করছে। সময় সংবাদের এবারের গন্তব্য এতিম হিসেবে অবস্থান করা মোহন আক্তারের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষারচর গ্রাম। লক্ষারচর গ্রামের দক্ষিণ পাড়ায় গিয়ে খোঁজ খবর করতে থাকে সময় সংবাদ। এতিমখানায় থাকে এটা বলতে পারতাছি না, স্থানীয় হইলে অবশ্যই চিনতে পারতাম, কারণ ছোট থেকে বড় হয়েছে, আমরা যদি না চিনি স্থানীয় মানুষ তাহলে কারা চিনি। এখন দেখতে আপনার দক্ষিণ পাড়া নাই উত্তর পাড়া কি আসে বিষয়, এটা কোন পাড়া? এটা হচ্ছে দক্ষিণ পাড়া পড়ছে। আমরা লক্ষারচর দক্ষিণ পাড়ায় এসেছি, কিন্তু এখানে কেউ চিনতে পারছে না যে আসলে মোহন আক্তারের বাড়ি যে এখানে, তারা কেউ বলতে পারছেন না, তারা তাকে দেখেননি সেরকমই বলছেন। চলুন আমরা তাহলে উত্তর পাড়ায়ও খোঁজ নিয়ে দেখি যে আসলে উত্তর পাড়ায় মোহনাকে পাওয়া যায় কিনা। উত্তরপাড়ায় এসেও মোহনার খোঁজ মিলল না। সুমন নামে কাউকে চেনেন যার একটা মেয়ে আছে এরকম ক্লাস 10-এ পড়ে? না, একটা আছে ছোট 5-এ না 4-এ পড়ে। কিন্তু এইরকম সুমন নামে কেউ এখানে মারা গেছে অথবা বেঁচে আছে, তার মেয়ে আছে এরকম? হ্যাঁ, উনি সৌদি আরব থাকে, কিন্তু এই মেয়ে না, ওটা আমাদের বাঁচতে হয়। আচ্ছা, ওর ছোট। হ্যাঁ, তার কোনো মেয়ে তো আর ইয়েতে থাকে না, এতিমখানায়? না না, এতিমখানায় থাকে না। আচ্ছা, মারা গেছে এরকম কোনো সুমন আছে এখানে? ছিল, মারা গেছে, তার মেয়ে আছে? না না, রুম কাউকে চিনি না ভাই। আমরা এসেছি লক্ষারচর উত্তরপাড়ায়। এখানে এসেও কিন্তু খুঁজে পেলাম না মোহন আক্তারকে।
আসলে এখানে কেউ তাকে চিনতে পারছে না। আমরা কি তাহলে ধরে নিতে পারি যে ভুল ঠিকানা দেওয়া হয়েছে? দর্শক, প্রশ্নটি রইল আপনাদের কাছেই। ফিরে আসার মুহূর্তে এক নারী জানালেন মোহনার বাবাকে চেনেন তিনি। লক্ষারচর, মদনগঞ্জ। হ্যাঁ, এখানে মোহনা আক্তার, বাবার নাম দেয়া আছে মোহাম্মদ সুমন, মা রূপা আক্তার। হ্যাঁ, কই এটা ওই যে ওই পার, ওই যে ওদিকে দোকানের সামনে। হ্যাঁ, আমি গেতে কি হয়েছে আর? সে কি ইয়েতে থাকে, এতিমখানায় থাকে? এতিমখানায় থাকে, হ্যাঁ। ওর বাবা কি মারা গেছে? না। হ্যাঁ, না। এই মেয়েটা এতিমখানায় থাকে, চেনেন? হ্যাঁ, ও তো এতিমখানায় থাকে, কিন্তু ওর বাবা মারা যায়নি তো। ওই যে সুমনের মাইকিং করে যে সুমন, ও রূপার হ্যাঁ, ওই যে ওইয়ার মাইয়াটা। হ্যাঁ, রূপার। রূপার, ও মায়ের নাম রূপা। হ্যাঁ, ওর মায়ের নাম রূপা। তারাই পথ দেখে নিয়ে গেলেন মোহনার বাড়িতে। এতিমখানার ভর্তির কাগজে মোহনার বাবা মোহাম্মদ সুমনকে মৃত দেখানো হলেও আদতে তিনি জীবিত। মাধ্যমে আজকে জানতে পারলাম যে ওর আব্বা মৃত। এটা ওইখানে কাগজপত্র আমরা নিজেরা জানিই না, আমরা জানিই না। আমার ভাই তো জীবিত, আমার ভাই এখনো আছে, আমার ভাই জীবিত আছে, ভালো আছে, সুস্থ আছে। কিছুক্ষণ পর নামাজ পড়ে বাসায় ফেরেন জলজ্জান্ত সুমন। আমি যে মৃত আপনাদের কাছ থেকে জানলাম, আমার যে মৃত পরিচয় দিয়ে রাখছে এই পর্যন্ত, আমি তো জীবিত, আপনারা দেখলেন আমার পরিচয়টা। যে মেয়ের বাপ কি লেখছে যে মৃত সুমন নেহা না, আর আমি তো জীবিত। আমি মৃত হলে আপনাদের সাথে কিভাবে কথা বলবো? এটা তো আপনারই প্রমাণ। কিভাবে ঘটলো এমন জালিয়াতির ঘটনা? মুখ খুলতে চান না সেই সময়ের দায়িত্বশীলদের কেউই। আমার সাথে ভর্তির ফর্ম আসছে, আমি শুধু এই করছি, আমরা এই বলি আমি এন্ট্রি করছি, এই পর্যন্ত। আর কিছু করার আমাদের করার কিছু। বর্তমান সুপারিনটেন্ডেন্ট দিলেন অবাক করা তথ্য। জানালেন এতিমখানার অধিকাংশ ছেলে মেয়েই এতিম নয়। আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুটো শাখা আছে এতিমখানায়। 400 জন থাকার কথা, এখন 165 জন আছে। তো এর মধ্যে 60 থেকে 70% আমরা দেখেছি যে তারা এতিম না, তাদের বাবা এবং মা দুজনেই আছে। এতিমখানায় লেখাপড়া করে এতিম পরিচয়ে যে হারুনুর রশিদের বিরুদ্ধে প্রভাব প্রতিপত্তি গড়ে তোলার অভিযোগ, সেই হারুনও নাকি এতিম নয়। এতিমখানা সূত্র জানিয়েছে 90-এর দশকে তিনি এতিম পরিচয়ে ভর্তি হলেও তার বাবা মারা গেছেন 4 থেকে 5 বছর আগে, আর মা রয়েছেন বিদেশে। এতিমখানায় দেওয়া স্থায়ী ঠিকানা ধরে এবারের যাত্রা গাজীপুরের টঙ্গীর তিলারগাতির উদ্দেশ্যে। তিলারগাতি গ্রামে এসে হারুনের ছবি দেখে ও বাবার নাম বলেও কোনো লাভ হলো না। কেউই চিনতে পারছেন না তাদের। আমরা এলাকার না তো। হ্যাঁ, আমরা এলাকার না। আপনার এলাকার না? আমরা এলাকার চিন্তা ভাবনা। একে একে গ্রামের 3টি পয়েন্টে জিজ্ঞেস করেও কিছুই পাওয়া গেল না। ছেলেটাকে চেনেন? না, চিনি না। দেখছেন কখনো? দেখছেন কখনো? এতিমখানায় যে স্থায়ী ঠিকানা দিয়েছিলেন হারুনুর রশিদ, সেই ঠিকানায় এসে কিন্তু তাকে আমরা খুঁজে পাচ্ছি না, বা তার সেই বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছি না। এখানকার মানুষজন যারা রয়েছেন এই আশপাশে দেখছেন, তারা কিন্তু কেউই তাকে চেনেন না। তারা বলছেন যদি এইরকম কেউ এই এলাকায় থাকতেন তাহলে তারা কখনো না কখনো তাকে দেখতেন। এমনকি তার বাবার নাম যে হাতেম আলী, এই নামেও এই গ্রামে কেউ বসবাস করেন না বলে জানালেন এখানকার এলাকাবাসী রয়েছেন যারা, তারা। হারুনের সহযোগী হিসেবে পরিচিত শিক্ষক ইউসুফ মোল্লাও নাকি এতিম নয়, এমন দাবি খোদ স্টাফদের। ইউসুফ মোল্লার বাবা এখনো জীবিত আছেন, অসুস্থ। সেই কয়দিন আগে তার বাবার অসুস্থ খবর পেয়ে ছুটিতে গিয়েছিল, প্রায় সপ্তাহখানিক আগে সে ছুটির থেকে আসছে। এখানে সবসময় একটা ভীতিকর অবস্থা, একটি গন্ডগোল অবস্থা, অর্থাৎ এখানে সর্ষের ভিতর ভূত থাকার মতো একটি অবস্থা। অর্থাৎ এখানে মুষ্টিমেয় 2-1 জনের এটিকে গ্রাস করতে চাই হয়তোবা, তার কারণে এটি হয়তো প্রোপাগান্ডা হিসেবে ছড়াচ্ছে। আমাদের থেকে এটাকে নিয়ন্ত্রণ করার বা শাসন করার কোনো ধরনের সুযোগও নাই, আর থাকার কোনো ইচ্ছাও নাই। কর্তৃপক্ষ বলছে 1 বছরের মধ্যেই কনকট নির্মিত ভবনের মালিকানা বুঝে পাবে এতিমখানা। তখন দানের পাশাপাশি বিরাট অঙ্কের অর্থের যোগান আসবে এই ভবন থেকে। এ কারণে এতিমখানার ভেতরের ও বাইরের স্বার্থান্বেষী চক্রের লোলুপ দৃষ্টি রয়েছে এতিমখানার উপর। সংকট কাটিয়ে শেষমেশ এতিমখানার সম্পদ যেন এতিমদের হাতেই থাকে, এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। দেখছিলাম আমার সহকর্মী সালাউদ্দিন সুমনের তৈরি করা রিপোর্ট, অনেক বড় রিপোর্ট, অনেক তথ্য। হ্যাঁ, 17 মিনিট 20 সেকেন্ড। খুরশিদ আলম খান, এই যে রিপোর্টটি দেখছেন, তো এখানে 2টি বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাই। একটি বিষয় হচ্ছে এখানে যে এতিমদের টাকা, অর্থাৎ মানুষজন যে টাকাগুলো অনুদান হিসেবে দিচ্ছেন, কিংবা এই এতিমখানার বিভিন্ন সম্পদ থেকে যে টাকাগুলো মাসে মাসে আয় হচ্ছে, এটি লোপাট করে দেওয়া হচ্ছে। এটি একটি অভিযোগ, নিশ্চয়ই
দুর্নীতির মধ্যে পড়ে এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই যে এখানে এতিম না হয়েও এতিম হিসাবে অনেককে ধরে নিয়ে আসা, তাদেরকে এতিম সাজিয়ে রাখা এবং তাদের মাধ্যমে ফায়দা লোচা, এটি কোন ধরনের অপরাধ? এটি কি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে? জি অবশ্যই, এটা তো একটা প্রতারণা আমি মনে করি, দণ্ডবিধির 420 ধারার অপরাধ। এখন আপনার যে রিপোর্টটা আমি দেখলাম, এগুলি অনেকগুলি অফেন্স হচ্ছে। একটা হলো ফলস রিপ্রেজেন্টেশন, মানে একটা লোককে এতিম সাজিয়ে এনে এতিম হিসাবে তাকে ট্রিট করে এতিমখানাতে রাখা, এটা একটা অপরাধ। এতিমদের জন্য যেই টাকাটা রোজগার হচ্ছে সেটা এতিমদের কল্যাণে ব্যয় না করা। আরেকটা হলো জলজ্যান্ত প্রতারণা, এবং এর সঙ্গে দেখা যাচ্ছে যে হোল অ্যাডমিনিস্ট্রেশন ইনভলভ, পুরো অ্যাডমিনিস্ট্রেশন। তা আমার যেটা মনে হচ্ছে, এরা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, এই মন্ত্রণালয়ের অধীনে একটা হাই পাওয়ার্ড ইনকোয়ারি কমিটি হওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার পুরো এতিমখানার যে অ্যাডমিনিস্ট্রেশন পুরাকে ঢেলে সাজানো উচিত। এদের সবাইকে সাসপেন্ড করে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে ইনকোয়ারি করা উচিত, হাই পাওয়ার্ড বডি হেডেড বাই দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার। তারা যদি তদন্ত করে আপনার যে সুমন সাহেব যে রিপোর্টগুলো দিলেন, এর যদি অন্তত 50% সত্যতা পাওয়া যায়, এবং তারা যদি এই রিপোর্টটা তৈরি করে দুদুকে রেফার করে দুর্নীতি দমন কমিশন, আমার মনে হয় কমিশন অবশ্যই এটা কগনিজেন্সে নেবে। এটা তো, এবং যারা আছেন ওখানে ওরা তো মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, ওরা পাবলিক সার্ভেন্টের তো এটা মিসকন্ডাক্ট। সেই যে কন্ট্রাক্টগুলি এখানে করছেন, টাকা হাতিয়ে নিচ্ছেন তারপরে ফলস স্টেটমেন্ট দিচ্ছেন, এতিমকে সাজিয়ে নিচ্ছেন, এতিম হিসাবে ঢুকে আবার এতিম না হয়েও ওখান থেকে বেরিয়ে ওখানে চাকরি করছেন। এগুলো টোটাল ব্যাপারটা আমার মনে হয় একটা সিন্ডিকেট ক্রাইম, একটা অর্গানাইজড সিন্ডিকেট ক্রাইম। তো কাজে এই বিষয়গুলি টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে চেঞ্জ করতে হবে। নাম্বার 1, ফার্স্ট অফ অল একটা নিউট্রাল বডি দিয়ে ইনকোয়ারি করতে হবে। যতক্ষণ পর্যন্ত ইনকোয়ারিটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত একজন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক দিয়ে এবং তার কয়েকজন সহযোগী দিয়ে মিনিস্ট্রি থেকে প্রতিষ্ঠানটি যাতে চলে সে ব্যবস্থা করতে হবে। এবং এখনই স্ক্রুটিনি করতে হবে, এখনই আমি মনে করি কারা এতিম না। এতিমের তো একটা ডেফিনিশন আছে, এতিম কারা, মানে ধরেন শিশুর একটা ডেফিনিশন আছে আপ টু 18 বছর বয়স, আগে ছিল 16 বছর বয়স, 2013 আইনে হলো 18 বছর বয়স। তারপরে ধরেন নারীরও একটা সংজ্ঞা দেওয়া আছে, নারী যে কোনো বয়সের নারীকেই বোঝায়, শিশু বলতে 18 বছর বোঝায়। কাজে এতিম বলতে আমরা কাকে বুঝি? নিশ্চয়ই একটা তাদের নীতিমালার মধ্যে এতিমের একটা ক্রাইটেরিয়া আছে। এতিমের বয়স কত হতে পারে, আমি কাকে এতিম হিসেবে ট্রিট করব। এই যে ধরেন এই আমাদের মুসলিমদের মধ্যে দুটো বড় পরব আসে, একটা হলো ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। তখন কিন্তু সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা, তারা কিন্তু এতিমখানায় সাহায্য সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেয়, এবং অনেকে এতিমখানায় গিয়ে কাপড় দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, পাজামা পাঞ্জাবি দেয়, এবং যারা ফিনান্সিয়ালি মানে তাদেরকে হেল্প করা হয়। কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্যার সলিমুল্লাহ আপনার এতিমখানায় এই জিনিসগুলো টোটালি মিসঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। কাজে এটা খুব গুরুত্ব সহকারে মন্ত্রণালয়, আমি মনে করি দুদকের আগে এটা মন্ত্রণালয় দেখতে হবে। মন্ত্রণালয় যদি একটা এক্সজস্টিভ রিপোর্ট দিয়ে অনুসন্ধান করে এবং সেখানে এই তথ্যপত্রগুলো যদি প্রতিষ্ঠিত হয়, সঙ্গে সঙ্গে তাকে দুদকে রেফার করা উচিত। জি, ধন্যবাদ খুরশিদ ভাই, আপনার সঙ্গে আমি আবার যুক্ত হব। সালাউদ্দিন সুমন, রিপোর্টে দেখাচ্ছেন যে এই যে নারায়ণগঞ্জের সুমনের মেয়ে মোহনা, সুমন তো একেবারে স্বচক্ষে বলছেন আমাদের কাছে যে তিনি জীবিত। তো এখন এই সুমনের মেয়ে মোহনাকে এতিমখানায় নিল কে, এটি কি জানতে পেরেছেন? আসলে এটি রিপোর্টেই প্রতিবেদনেই পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে শেষ মুহূর্তে আর এটি অ্যাড করতে পারিনি। খুব ভালো প্রশ্ন করেছেন, এটি পরিষ্কার করার দরকার আছে। আসলে সুমনের সাথে তার মোহনার যে মা, তার ছাড়াছাড়ি হয়ে গেছে 12 থেকে 15 বছর আগে। এরপরে মোহনাকে নিয়ে তার মা তার মামার বাসায় চলে যায়। এরপর বাবার সাথে আর তেমন যোগাযোগ থাকে না। বাবারা যোগাযোগ করতে চাইলেও, মোহনার বাবা এটি আমাদেরকে বলেছেন, তার মামারা যোগাযোগ করতে সেভাবে দিতেন না। তার মামারা বলেছেন, তাকে খবর দিতেন বিভিন্ন সময়ে যে তোমার মেয়েকে আমরা ঢাকায় মাদ্রাসায় ভর্তি করিয়েছি। এটি কিন্তু সুমনের, যিনি মোহনার বাবা, তার বক্তব্য। তো তিনি যখন জানলেন যে তাকে
মৃত দেখে এতিমখানায় দেওয়া হয়েছে তিনি অবাক হয়েছেন। তিনি বলেছেন যে আমি জানি আমার মেয়েকে তার মামারা ভালো জায়গায় মাদ্রাসায় পড়াচ্ছে, আমি তো এটা করতাম না, আমার মেয়ে আমার কাছে থাকলে আমার যেটুকু সাধ্য আর আছে। যে আপনাকে মুক্তার কথা বলছিলেন, যার বাবা মা দুজনেই আছে, তো এটা কি বাবা মার গোচরেই তাকে এখানে দেওয়া হয়েছে এবং কি লাভের কারণে বাবা মা রাজি হয়েছেন আর এনেছে বাকি হারুন? এরা এখন যে যারা পরিচালনা কমিটিতে এখন আছেন, এখনকার যে অ্যাডহক কমিটি, তারা বলছেন যে শুধু মুক্তা না, এরকম অনেককেই এখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং কিছু কিছু এতিমদেরকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে এবং হোস্টেলে গেলে আপনি বুঝতে পারবেন, যেটা অনেক বড় হয়ে গেছে প্রতিবেদন, সেখানে দেখাতে পারেনি, যে কিছু কিছু ছেলের জন্য আলাদা আলাদা রুম করে দেওয়া হয়েছে। তাদের সুযোগ সুবিধা, তাদের ড্রেস আপ দেখলে আপনি কখনোই মনে হবে না অন্য ছেলে পেলে তাদের সঙ্গে আকাশ পাতাল ফারাক। বোঝাই যায় যে তারা কোনো না কোনো কোথাও থেকে সুবিধা বেশি পাচ্ছে। আর যারা জানেই যে সে এতিম না, তাদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করা তাদের জন্য খুবই সহজ হয়ে যায়। যে একজন দর্শক ফোন আছে, শুনে ফোনটা নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল হক মন্ডল বলছিলাম। জি বলুন। আমি দুদকের বিজ্ঞ আইনজীবীর কাছে সবিনয়ে জানতে চাই যে মাননীয় আইনজীবী, আপনি তো একজন বিজ্ঞ আইনজীবী, তো আমরা যখন দেখি মিডিয়া যখন একটা এতিমখানার দুর্নীতি হোক, যে কোনো দুর্নীতি হোক, যখন মিডিয়া সক্রিয় হয় তখন আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যান, কিন্তু আপনাদের দুর্নীতি দমন কমিশনের দায়িত্বটা কি দুর্নীতি খুঁজে বের করা নয় কি? জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। খুশি আলম খান। আমি রিপ্লাই দিচ্ছি আপনাকে। দেখুন, অবশ্যই আপনার প্রশ্নটা ঠিক আছে। দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব হলো দুর্নীতি খুঁজে বের করা। দুর্নীতি দমন কমিশন প্রচুর দুর্নীতি খুঁজে বের করেছে এবং সেগুলি আদালতে মামলা হয়েছে, শাস্তি হয়েছে। এছাড়াও সংবাদপত্র বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সেটাও কিন্তু সহায়ক একটা শক্তি। দুর্নীতি দমন কমিশনকে একটা অনুসন্ধান করতে হলে একটা তথ্য পেতে হবে, তথ্য জানতে হবে। আমি তথ্য ছাড়া, কোনো ইনফরমেশন ছাড়া কোনো একটা প্রসিড করতে পারবো না। আমাদের বাংলাদেশে এত দুর্নীতি হচ্ছে, সব কিছু কমিশনের পক্ষে তো জানা সম্ভব না। এই জন্য সংবাদপত্র আর জার্নালিস্টরা আমরা মনে করি সহায়ক শক্তি। তাদের অনেক তথ্য উপাত্তের মাধ্যমে আমরা অনুসন্ধান করে সাকসেসফুলি প্রসিকিউশন লঞ্চ করেছে। ইভেন কি অজ্ঞাতনামা চিঠির ভিত্তিতেও দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে। তো কাজে দুর্নীতি দমন কমিশন নিজেও করে, পত্রপত্রিকার রিপোর্টের ভিত্তিতেও করে, ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টের ভিত্তিতেও করে, অজ্ঞাত ব্যক্তির দরখাস্তের ভিত্তিতেও করে। আমাদের কথা হলো দুর্নীতি ফাইন্ড আউট করতে হবে। আপনি যেই কথাটা বলছেন, কমিশন নিজেই মোর দেন 60% দুর্নীতি নিজেরাই ফাইন্ড আউট করে। বাকিগুলো আমার ধারণা মিডিয়া, অজ্ঞাতনামা পরিচয়ধারী যারা, তাদের মাধ্যমে ফাইন্ড আউট করে। জি ধন্যবাদ খুরশিদ ভাই। সুমন, আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম, আমাদের শুরুর আলোচনা অ্যাডভোকেট খুরশিদ আলম খান যে কথাটি বলছিলেন যে এই এতিমখানার পুরো প্রশাসনিক যে ব্যবস্থা সবাই দায়ী। তো আপনার রিপোর্টে আমি দেখলাম যে বর্তমান সুপারিনটেন্ডেন্ট তিনি বলছেন এবং যে কি তার ভাষায় যে 60 থেকে 65% হচ্ছে আপনার এতিম নয়। তো তারা এগুলো জানার পরেও সুপারিনটেন্ডেন্ট কেন ব্যবস্থা নেয়নি? এই আপনার হারুন বা অন্যান্য যারা যে চক্রটি আছে, যারা হচ্ছে আপনার দোকান বরাদ্দের টাকা, মানুষের দানের টাকা, সেগুলো মেরে খাচ্ছে, এরপরেও তারা কেন ব্যবস্থা নেয়নি? এই রিপোর্টেই দেখেছেন যে একজন প্রাক্তন ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট তিনি বলেছেন এতিমদের অর্থ অন্যদেরকে তিনি আর্থিক সুবিধা দিতে পারবেন না, সেই বিধায় তিনি না দিয়ে এখানে থাকতেও পারবেন না। সেই অবস্থাতে তিনি এই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছেন। তার বক্তব্য আমি দেখিয়েছি। আমি গিয়ে যেটি দেখেছি যে তারা যেটি বলছেন যে এইখানে যে কোনো প্রশাসন আসলে এমন একটি বলয় তৈরি করা হয়েছে, এখানে যারা আগে থেকেই পুরাতন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে ইনভলভ করে, এবং প্রাক্তন কিছু এতিম হিসেবে যারা লেখাপড়া করেছে তারাও এতিম না, কয়েকজনের আমি খোঁজখবর নিয়ে দেখেছি এবং রিপোর্টেও উল্লেখ আছে। তারা এমন একটি অবস্থা তৈরি করে রেখেছেন যে এই একজন সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তাকে তারা ওইভাবে পাত্তাই দিতেন না, আগে কোনোভাবে গোনার মধ্যেও ধরতেন না। যারাই আসতেন তাদেরকেই কবজা করে ফেলতেন, তারা না থাকতে পারতেন, তারা চলে যেতেন। কিন্তু এখানে এসে একটি অবস্থা হয়েছে যে এখানে প্রথম যখন একজন অ্যাকাউন্টস অফিসার যোগ দেন, এই মাস 2 আগে যোগ দিয়েছেন, যোগ দেওয়ার পরে তিনি একে একে
হিসাবগুলো বের করা শুরু করেছেন। যখন বের করা শুরু করেছেন তিনি আমাকে বলেছেন যে হারুন শুরুতেই নিষেধ করেছেন যে কোনো কিছু যেন এখান থেকে বের না করা হয়, তাকে না জানিয়ে যেন কোনো কিছু কাউকে না দেয়া হয়। সেই নুসরাত আলম নাম তিনি আমাকে বলেছেন। তারপর কিন্তু একে একে তিনি যখন তার কর্মকর্তাদের নতুন এই যে কমিটি এসেছেন তারা 3 মাস হলো এসেছেন, আসার পরেই তারা যখন এই দলিলগুলো হাতে পেয়েছেন যে দীর্ঘদিন ধরে অনিয়ম হচ্ছে, তখন কিন্তু এই যখন তাদের কাছে জানার চেষ্টা করেছেন বা দুর্নীতির অনুসন্ধান করা শুরু করেছেন নিজেরাই, তারা বলেছেন তারা দুর্নীতি দমন কমিশনে যাবেন, আমাকে বলেছেন। তো সেই সময় কিন্তু যারা এখানে স্বার্থান্বেষী ছিল তারা কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে যে চলুন ওইখানে অনেক অনিয়ম হচ্ছে, কিন্তু আমি গিয়ে কিন্তু উল্টো চিত্র দেখি। অর্থাৎ যারা অনিয়ম খোঁজার চেষ্টা করেছেন তারাই অনিয়ম করছেন বলে অভিযোগ করেছেন অনিয়মকারীরা, মূল অপরাধটা আড়াল করার জন্য। মূল অপরাধটা আড়াল করার জন্য। তো খুরশিদ ভাই, এইখানে আমার যে প্রসঙ্গটা, যে আমাদের সালাউদ্দিন সুমনের যে অভিজ্ঞতা, নতুন অ্যাকাউন্টেন্ট যখন আসলেন তিনি সেগুলো খোঁজ করার চেষ্টা করেছেন, তো পেরেছেন। আমার প্রশ্নটা হচ্ছে কিছুটা পেরেছেন, কিছুটা হলে আলো ফেলতে পেরেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার এই জায়গাটা, তাহলে আমি কি এটি বলতে পারি যদি সদিচ্ছা থাকে তাহলে এই ধরনের চক্র, এই ধরনের ভয়ভীতি উপেক্ষা করেও কিছুটা আলো ফেলা যায়? হ্যাঁ, তাই তো হলো। অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক যিনি, উনি তো সাহস করে কিছুটা করলেন। এখন আমি মনে করি পুরো দায়িত্ব মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের যেহেতু গোচরে চলে আসছে, আসার কথা, আপনাদের সময় টিভির যে একটা ধারাবাহিক প্রতিবেদন বা সুমন সাহেব অনেক কষ্ট করে রিক্সের উপর থেকে যে প্রতিবেদন এখন করলেন, এটা তো তাদের কগনিয়েন্সে নেওয়া উচিত। কারণ সরাসরি দুদকে যাওয়ার আগে আমি মনে করি যেহেতু এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়কেই কিন্তু একটা আপনার উদ্যোগ নিতে হবে। কারণ উদ্যোগ নিয়ে তাকে বলতে হবে যে আমার এখানে প্রতিষ্ঠানে অপরাধ হয়েছে, দুর্নীতি হয়েছে, একটা ডাটা দিতে হবে কারা কারা এর সঙ্গে ইনভলভ, কী পরিমাণ টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কয়জন এতিম ছেলেকে এইখানে ভর্তি করা হয়েছে। এবং ওই সুমন সাহেব বললেন কিছু কিছু এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছে। সুমন সাহেবের গল্প মানে রিপোর্টটা থেকে আমার মনে পড়লো জেলখানা সোহেল রানা একজন জেলার ছিল, সে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা আছে এবং আমরা সেখানে দুদকের চার্জশিটে দেখেছি সে ওখানে সিট বাণিজ্য করতো, তারপরে খাবার বাণিজ্য করতো, কাউকে ভালো খাবার দিত, কাউকে ভালো সিট দিত, বন্দীদেরকে কাউকে সে ভালো নজরে রাখতো, কাউকে সে বাজে নজরে রাখতো, মানে যার কাছ থেকে পয়সা পেত। ঠিক আমার মনে হচ্ছে জেলখানার সেই যে করাপশন বর্তমানে, আপনারা তো জানেন 2জন ডিআইজি আন্ডার ট্রায়াল, তাদের বিরুদ্ধে ট্রায়াল চলছে দুর্নীতির, আরেকজন হলো জেলার চট্টগ্রামের মানি লন্ডারিংয়ের ট্রায়াল চলতেছে। কাজে আমার তো সালিমুল্লাহ এতিমখানার অবস্থা দেখে একবার জেলখানার সেই দুর্নীতির কথা মনে পড়ে গেল। তো এখানে আমি মনে করি এখনই একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়া উচিত। যদিও অনেক ক্ষেত্রে আমাদের দেশের ডিপার্টমেন্টাল প্রসিডিংটা আইওয়াস, কিন্তু অনেক সময় যারা কিছু কিছু ভালো লোক তো আছেই আমাদের দেশে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। সব পাবলিক সার্ভেন্ট তো আর মানে না ডিসঅনেস্ট না, ম্যাক্সিমামই ভালো, 2-1জন হয়তো যারা করাপশনের সঙ্গে ইনভলভ। এই যে অ্যাকাউন্টেন্ট, তাকে তো আমার ভালোই মনে হচ্ছে। অন্তত সুমন সাহেব তো একটা সূত্র পেলেন, যেমন দুদকের একটা অনুসন্ধানের সূত্র লাগে, ওই সুমন সাহেব তো একটা সূত্র পেলেন এবং সেই সূত্রে ধরে সুমন সাহেব কিন্তু একটা বিরাট দুর্নীতির কিন্তু জিনিস উদ্ঘাটিত করেছে। আমি থ্যাঙ্কস পার্সোনালি মিস্টার সুমনকে। তো কাজে আমি মনে করি এখনই মন্ত্রণালয় এখনই স্টেপ নেওয়া উচিত। জি সুমন, এই যে যেহেতু জেলখানার খাবারের কথাতে মনে পড়লো, এইখানেও খাবার নিয়ে আপনার কাছে তথ্য আছে যেটি আমরা রিপোর্টে স্থান দিতে পারিনি সময়ের অভাবে? আসলে খাবার নিয়ে আমি গিয়ে যখন কথা বলি, এতিমদের প্রতি তো সফট কর্নার থাকে, সবারই থাকে, আর এতিমদের প্রতি কিন্তু অন্যরকম। আমি গিয়ে যখন দেখি যে কোনো কিছুই তাদের পছন্দ হচ্ছে না, তখন আমার সন্দেহ হয় যে আমি কি এটা বুঝতে পারছি না, যে মেয়েদের টয়লেট ভালো করে বানিয়ে দিয়েছে, সেই মেয়েরা বলছে আমার টয়লেট দরকার নেই। ছেলেদের টয়লেট সংস্কার হয়নি, খুব খারাপ অবস্থা, আমি দেখেছি, ওটা সংস্কার করা উচিত, আমি তাদের কর্তৃপক্ষকে বলেছি এটা আমরা আপনারা ঠিক করেননি। কিন্তু ছেলেরা বলছে যে আমার টয়লেট ঠিক হয় না কেন, যাদেরটা ঠিক করে দিয়েছে তারা বলছে যে আমার টাকা এটা দরকার ছিল না, টাকা নষ্ট। আরেকজন বলছে আমারটা টাকা আছে কিন্তু এটা করে দিচ্ছে না। তখন আমার সন্দেহ হয়। আর তারা বলছে খাবার দেওয়া হয়, খাবার ঠিক মতো দেওয়া হয় না, খাবারের মান খুব খারাপ। আমি একদিন ওখানে দুপুরবেলায় কাজ করছিলাম, দেখি যে যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন তার গাড়িতে খাবার দিয়ে যাওয়া হলো। আমি তখন আমার যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন রেজাউল হক রিপন ভাই, তাকে বললাম যে আমি খাবারটা চেক করব কি আছে। আমি দেখাতে পারিনি রিপোর্টে, তবে আমার কাছে ভিডিও আছে। আমি সাথে সাথে ক্যামেরা অন করে ক্যামেরায় থেকেই আমি বলছি, তার ড্রাইভারকে বলছি আপনি গাড়ি খুলুন দেখি খাবার কি আছে। দেখি ভেতরে দেখলাম যে খাসির মাংস অনেকগুলো এবং ডাল ভাত। আমার কাছে দেখে খুব ভালো খাবার মনে হয়েছে।
তারপরে দেখি তাহলে অন্যান্য স্টাফদের বা এতিমদের। এতিমদের কি খাবার দেওয়া হচ্ছে। দেখি একজন আয়া টাইপের তিনি নিয়ে যাচ্ছেন, আমি দাঁড়ান কি আছে দেখি, ওপেন করে দেখলাম যে একই খাবার। তো সেই জায়গা থেকে আমার তখনই সন্দেহ জাগে এখানে অন্য কিছু হচ্ছে, মনে হচ্ছে কেউ তাদের পরিচালিত করছে, যে কোনো কিছুই তাদের ভালো লাগা যাবে না, যা কিছুই হোক এই যে প্রশাসন বা এখন যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে বলতে হবে। না তাইলে কি মানে খাবারের ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন নাই? না ডিসক্রিমিনেশন না খুরশিদ আলম খান, এখানে যে বিষয়টা সুমন বোঝাতে চাচ্ছেন, এই যে হারুন যিনি আমাদেরকে বিভ্রান্তিকর তথ্য দিতে চাচ্ছিলেন, এই যে যারা কথিত এতিম যারা হচ্ছে এখানে বলছেন যে খাবারের মান ভালো না ইত্যাদি নানা বিষয়, এইগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে আপনার ডিসঅনেস্ট, তারা এটি প্রমাণ করার জন্য সাজানো তথ্য মিডিয়াতে উপস্থাপন করা, মানে ইটস এন আইওয়াশ করতে চাইছে যে এখানে সব প্রপারলি হচ্ছে। রোমান ভাই একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এখানকার যারা তারাই বলেছেন যে আজ থেকে 1 মাস আগেও বা 2 মাস আগে এই নতুন অ্যাডহক কমিটি আসার আগে পর্যন্ত বা এখনো হয়তো হচ্ছে কিছুটা, যখন একটা ফলের গাড়ি আসে এতিমদের জন্য অনেক খাবার আসে, এতিমদের কাছে সরাসরি সেটা যায় না। সেটা কি হয়, সেটা গাড়ি থেকে সব নিজেরা আগে 2 কার্টুন 3 কার্টুন করে সব ভাগ করে নিয়ে যে 2-1টা থাকে সেগুলো পরে খুব অল্প পরিমাণে এতিমদের দেওয়া হয়, আর সিংহভাগ চলে যায় তাদের স্টাফদের বাসায়। ইভেন যারা রান্না করেন, ভালো কিছু রান্না হলে এই অধিকাংশ খাবারই আগে তাদের ফ্যামিলির সবাইকে দেওয়া হয়, দিয়ে এতিমদের জন্য অল্প স্বল্প করে দেওয়া হয়। সেই অভিযোগ এতিমরাও করেছেন এবং আমি গিয়েও দেখেছি সেটি আগে বেশি হতো, এখন নাকি কম হচ্ছে সেই রকম বলা হচ্ছে। জানি না ঠিক এখনো এরকম হচ্ছে কিনা। জি ধন্যবাদ খুরশিদ ভাই, আমরা একেবারে আলোচনা শেষের দিকে আছি। আপনি যে বিষয়টি বারবার বলছেন যে মন্ত্রণালয় হয়তো এই বিষয়টি নজরে নেবে এবং নেওয়া উচিত, আমি মনে করি হয়তো বলাটা আমার একটু হয়তো আমি বলেছি আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু আমার মনে করি মন্ত্রণালয় এখনই এটা কগনিজেন্সে নেওয়া উচিত। জি নেওয়া উচিত, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ধরেন যে আজকে আমাদের রিপোর্টটি প্রচার হলো, এটি হয়তো আরো আমাদের কি বলে যে সময় টিভির অনলাইনে থাকবে, আরো মানুষ দেখবেন, তো এইটিকে ধরে দুদকের কি কোনো সুযোগ রয়েছে কিনা এই ব্যাপারটি তদন্ত করে দেখা? এটাকে ধরে দুদক প্রসিড করতে পারবে, কিন্তু বাট আমার যেটা কথা, যদি মন্ত্রণালয়ের যদি একটু অনুসন্ধান করে তারা যদি একটা রিপোর্ট দাখিল করে, তাহলে দুদকের জন্য অনেক ইফেক্টিভ হবে। আমি এটা ধরে আগাতে পারবো ঠিকই, যখন মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করে দেবে, তদন্ত কমিটি করে যখন একটা তদন্ত রিপোর্ট দিবে, সেই রিপোর্টটা যে মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আসে, দুদকের কাছে, তখন জিনিসটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি মনে করি। এটা ধরো আগানো যাবে, আগাতে কোনো বাধা নাই, কিন্তু আমার জন্য খুব অ্যাসিস্টিং, খুব মানে প্রপার হবে যদি আমি মন্ত্রণালয়ের মাধ্যমে একটা রিপোর্ট পাই। আমরাও সেটি আশা করি, একটি অন্ধকারে আমরা আলো ফেলার চেষ্টা করেছি, সেই আলোটি ধরে বাকি কাজটি সম্পন্ন হবে। খুরশিদ আলম খান আপনাকে অনেক ধন্যবাদ, সালাউদ্দিন সুমন আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।